আর সেদিন খুব দূরে নয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সেদিন খুব দূরে নয় যেদিন শেখ হাসিনা ওই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় প্লেন থেকে নামবেন। আপনাদের দুহাত তুলে আশীর্বাদ করতে করতে আপনারাই তাকে একেবারে কোলে করে নিয়ে গিয়ে আপনারাই তাকে তার অফিসে পৌঁছে দেবেন। আজকে আমি যা বলছি হয়তো আপনাদের কাছে খুব অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু অবিশ্বাস্য হলো এটা ঘটবে। অবিশ্বাস্য এই কারণে লাগবে, আমি যদি এখন বলি যে সময়ের অপেক্ষা, অর্থাৎ ইউনূসের পতন অনিবার্য, এটা যেমন সময়ের অপেক্ষা, শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা। কারণ যে স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন দেখিয়েছিল এই 11 মাস ধরে এই সরকার, মানে জুলাই আগস্টে যে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন তো গত 11 মাসে মানুষের মন ভেঙে গেছে, যাকে বলে স্বপ্নভঙ্গ। একদিন এই ছাত্রদের ভুল বুঝিয়ে এদেরকে মাঠে নামানো হয়েছিল, তাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল, একেবারে স্বর্ণযুগ ফিরে আসবে, যে যার গণতান্ত্রিকভাবে তোমরা সমালোচনা করতে পারবে, তোমাদের জন্য বিশ্বের দুয়ার খুলে দেওয়া হবে। এই যে শেখ হাসিনা, তিনি বাংলাদেশকে ভারতের কাছে বেছে দিয়েছেন। এই উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলে বেড়াতেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, এই 26 লক্ষকে আমরা তাড়িয়ে 26 লক্ষ বাংলাদেশিকে আমরা সেই কাজে ঢোকাবো। তখন একটা উনি আওয়াজ তুলতেন, কি ঠিক? সবাই বলতেন ঠিক ঠিক ঠিক। তাহলে শেখ হাসিনাকে বিদায় করা ঠিক? ঠিক ঠিক ঠিক। কেন ঠিক ঠিক হয়েছিল? তখন জনতার সঙ্গে ছিল। আর গত 11 মাসে এদের যে স্বপ্নভঙ্গ হয়েছে সারা দেশবাসীর, এরা না পেয়েছে সুখ, না পেয়েছে শান্তি, সর্বত্র খুন জখম রাহাজানি, দোকানপাট লুট, মার্ডার, ছিনতাই, কলকারখানা বন্ধ, অর্থাভাব, দেশ ডুবছে, ঋণ চচ্চর করে বাড়ছে, অগ্নিমূল্য সমস্ত কিছু হয়ে গেছে, মানুষের মোহভঙ্গ হয়ে গেছে। এখন যে ছাত্ররা সেই সময় ঠিক 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 বলে চেঁচাতো, আজকে সেই ছাত্ররাই আজকে মাঠে নেমে তারা প্রতিবাদ করছে। তারা বলছে যে শেখ হাসিনাই ঠিক ছিল। তারা এটাও বলছে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে দূর করেছি, আমরাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। এটা কাদের জন্য হয়েছে? এই সরকারের ব্যর্থতার জন্য তো। ইউনূস এসে অনেক বড় বড় গল্প বলেছিল, আমার সম্পর্কে মন খুলে সমালোচনা করুন। সমালোচনা করতে গিয়ে কি হয়েছে? কাগজগুলো সমস্ত মুষ্টিবদ্ধ করে নেওয়া হয়েছে। সমালোচনা হবে কোথায়? ফেসবুকে করবেন, ইনস্টাগ্রামে করবেন, ইউটিউবে করবেন, ফেসবুকে যেখানেই করবেন আপনি, আপনার বাড়িতে পুলিশ পৌঁছে যাবে। পুলিশ পৌঁছে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। একটা ইউটিউবার বাচ্চা ছেলেকে যে অ্যারেস্ট করেছিল আজ পর্যন্ত ছাড়েনি। সাংবাদিক যারা সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে বড় বড় কথা বলতেন ডক্টর ইউনূস, সাংবাদিক যারা, তারা শ্যামল দত্ত সহ নানান আমাদের সাংবাদিক আছেন যারা এখনো জেলে পড়ছেন। এই গোপালগঞ্জ থেকে যত শুরু হয়েছে তো অনেকদিন আগে থেকে, শেষ হচ্ছে গোপালগঞ্জ। তার আগে পুলিশ মারা, রাহাজানি, দুষ্কৃতকারীরা ধরে একেবারে রক কেটে দিচ্ছে, সে সমস্ত মানুষ দেখেছে। গোপালগঞ্জে এই অত্যাচার, ছাত্রদের ওপরে এই নিপীড়ন, কালকে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে ছাত্রদের উপরে, সেই লাঠিচার্জের পরে ছাত্ররা গেছে ক্ষেপে। এখন ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ করছে।
এই যে বিক্ষোভটা শুরু হয়েছে না, এই বিক্ষোভটা ধীরে ধীরে দানা বাঁধবে। দানা বাঁধলে দেখবেন এই যা ছাত্র আছে না, এরাই একদিন আওয়ামী লীগকে হাত ধরে টেনে রাস্তায় বের করে বলবে আমাদের সঙ্গে চলো, শেখ হাসিনাকে ফেরাতে হবে। আর গত 8 মাস আগে আমি বলেছিলাম শেখ হাসিনা তিনি ঢাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন, তখন সেখানে লাখো মানুষের ভিড় হবে। এটা খুব শীঘ্রই হতে চলেছে। তার আলামত কিন্তু সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন যে সরকার এত জনগণের উপর সমর্থন নিয়ে এলো, সেই সরকারের অবস্থা এখন হয়েছে তারা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। এই যে এনসিপির চ্যাংড়াগুলো, তারা সমস্ত পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। তাদের সেনাবাহিনীকে প্রোটোকল লাগে। আমাদের সেনা যে প্রধান ওয়াকারুজ্জামান, তিনি অনেকদিন মুখোশ পড়েছিলেন, এখন পুরো মুখোশ খুলে গিয়েছে। ফলে যখন এই ছাত্ররা যখন ঘিরে ধরবে, তখন এরা যাবে কোথায়? আজকে যারা মানুষের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে যেতেন, তাদের আজকে পুলিশ প্রহরা দিয়ে যেতে হচ্ছে। আসিফ নজরুলকে পুলিশ প্রহরায় বেরোতে হচ্ছে, ঢুকতে হচ্ছে। যেখানে যাচ্ছে দিন ছুটছে, পাথর ছুটছে, গালাগাল বন্যা সর্বত্র এটা হচ্ছে। এখন আমি 2-4টি ভিডিও লাগাচ্ছি, একটুখানি দেখুন যে ছাত্ররা কি বলছে, এদের ভাষাটা শুনুন, তাহলেই সমাজের পালসটা বুঝে যাবেন। সমাজ কি বলছে? ছাত্ররা হচ্ছে সমাজ, এরাই যুব সমাজ, এরাই কিন্তু দেশকে চালায়। এরা কি বলছে শুনুন একটুখানি। প্রধানমন্ত্রী আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার, বারবার দরকার শেখ হাসিনা সরকার। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে উপদেষ্টার পদত্যাগ না করায় আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের? কি হলো? এই তো হলো অবস্থা। এখন এরপরেও কি আপনি বলবেন খুব সুস্থ শরীরে ইউনূস বসে আছে? ইউনূসের কিন্তু হাড়ে কাঁপন ধরেছে। গতকাল তিনি সমস্ত মিটিং ডেকেছিলেন। এনসিপি আছে, আমাদের যেটা ইউনূসের দল, সরকারি দল, তো এনসিপি আছে, জামাত আছে, আর বিএনপি আছে, আর একটা ইসলামী আন্দোলন কি করেছে তাদের একটা জামাত আছে, এই দল আছে। এই 4টে দল মিলে নাকি সরকার করবে। সমর্থনটা কে দেবে? রাস্তায় ফেলে তো পেটাবে। আমির গেছিল না, জামাতের আমির তো গেছিলেন, কি অবস্থার মুখে পড়েছেন। এরা কোথায় আশ্রয় নেবে? ক্যান্টনমেন্টে? সেনাপ্রধান নিজে থাকবেন তো? তার মুখস্থ খুলে গিয়েছে, তিনিও থাকবেন না, তিনিও পালাবেন। ইউনূসও পালানোর চেষ্টা করবে, আসিফ নজরুলও পালানোর চেষ্টা করবে, সব এক এক করে পালানোর চেষ্টা করবে, কিন্তু আপনারা পালাতে দেবেন না। বিমানবন্দরকে ঘিরে রেখে দিন। আপনারা আওয়ামী লীগের লোককে টেনে আনুন ঘর থেকে, যারা ছাত্ররা আছে আওয়ামী লীগকে সঙ্গে নিন, সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটান। একমাত্র আপনারাই পারবেন এই সরকারের পতন ঘটাতে, কিন্তু আপনারা যুব সমাজ পারবেন। আজকে যেটা আপনারা করে দেখিয়েছেন, গুলি খেয়ে করে দেখিয়েছেন, আপনারাই কিন্তু পারবেন। আজকেও শুনেছি গুলি চলেছে, 2জন ছাত্র মারা গেছে। গুলিটা যেন মুখের কথা, যখন পারছে তখন ফটাফট গুলি চালিয়ে দিচ্ছে। এত গুলি কোথায় ছিল ভাই? যখন এই মব সন্ত্রাস হতো তখন এত গুলি কোথায় ছিল? সেনাবাহিনী তখন তো কেঁচো হয়েছিল। আজকে কি জন্য এত তৎপর হয়ে উঠল? আসলে সময় ঘনিয়ে এসছে। সময় ঘনিয়ে আসতে পারে
এই ভুলগুলোই হয়। যে ভুলগুলো এরা করছে সেই ভুলের মাসুল এদেরকে দিতে হবে, আজ নয় কাল দিতে হবে। আর সেদিন খুব দূরে নয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সেদিন খুব দূরে নয় যেদিন শেখ হাসিনা ওই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় প্লেন থেকে নামবেন, আপনাদের দুহাত তুলে আশীর্বাদ করতে করতে আপনারাই তাকে একেবারে কোলে করে নিয়ে গিয়ে আপনারাই তাকে তার অফিসে পৌঁছে দেবেন। সেই দিন খুব দূরে নেই। আর যখন শেখ হাসিনা ছিলেন তখন তো খেয়ে পড়ে শান্তিতে ছিলেন। এই অবস্থা কি ছিল? কত বড় বড় বিপদকে উনি ট্যাকেল করে দিয়েছেন নিমেষে। আর আপনাদেরকে ভুল বুঝিয়ে তাকে আজকে দেশ ছাড়া করা হয়েছে। তার কিছুই হয়নি, যা ক্ষতি হয়েছে আপনাদের ক্ষতি হয়েছে, কিন্তু সে ক্ষতি বড় ক্ষতি নয়। সে ক্ষতি ভারতবর্ষ পুষিয়ে দেবে, বড়জোর 2 বছর সময় লাগবে, সে ক্ষতি সব পুষিয়ে দেবে। আপনাদের তো সব গেছে, আমদানি রপ্তানি চাকরি বাকরি সমস্ত কি সব গেছে। অন্ন বস্ত্র খাদ্যের একেবারে টান পড়ে গিয়েছে। আর কিসের জন্য আপনারা অপেক্ষা করবেন? সুতরাং ছাত্র সমাজ আপনারা জেগে উঠুন, আওয়ামী লীগকে সঙ্গে নিন, এদের পতন ঘটান এদের পতন। এরা যেন রাস্তায় বেরোতে ভয় পায়। আপনারাই পারে। আর আমি আপনাদের সঙ্গে আছি, আমি আপনাদের সঙ্গে থাকবো এবং আমি আপনাদের হয়ে গলা ফাটাবো। এখন সমস্ত মিডিয়ার তো গলা চেপে রেখে দিয়েছে, মিডিয়ার দোষ আমি দিই না, কারণ তারা বলতে গেলে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে, তারা চাকরি করছে। কারণ এই যন্ত্রণা আমি জানি, আমি ভুগেছি। ফলে মিডিয়ার ওপরে আপনারা খেপে গিয়ে তাদের ওপরে মারধর করবেন না। যদি মারতেই হয় তাহলে এই শয়তানের বাচ্চাগুলোকে মারুন, যারা আপনাদের উপর গুলি চালিয়েছে, লাঠি চালিয়েছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে, তাদেরকে মারুন, মেরে ঠ্যাং ভেঙে দিন একেবারে, কিন্তু অস্ত্র হাতে নেবেন না। এটাই আমার আবেদন। আমি যা বলছি আবার মিলিয়ে নেবেন। সময় বেশি দূরে নেই, ইউনূসের পতন অনিবার্য এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনও তেমনি অনিবার্য। সেটা হবে খুব তাড়াতাড়ি, মিলিয়ে নেবেন আমার কথা। বকলমে দেশের প্রধানমন্ত্রী তিনি কিনা চাঁদাবাজি করছেন, আর সেই চাঁদাবাজি আবার নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে, এমন খবর আদৌ বিশ্বাসযোগ্য? আবার দেখুন, ব্যাপারটা নিয়ে পাবলিক ক্ষেপে উঠতে সেই প্রধান শাসক বকলমের প্রধানমন্ত্রী তিনি সুরসুর করে ফেলে দেওয়া থুতু গিলে নেয়ার মতো করে তুলে নিলেন সোশ্যাল মিডিয়া থেকে তার নিজের দেয়া সেই পোস্ট। লজ্জা ঘেন্না বস্তুগুলো একেবারে বিসর্জন না দিলে এমন হয়? নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছি। ঢাকার মাইলস্টোন স্কুলের ওপর ভেঙে পড়া সেনাবাহিনীর বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য এবং সেই সঙ্গে সার্বিক অবস্থা সামাল দিতে তিনি দেশবাসীর কাছে অর্থ সাহায্যের আবেদন করেছিলেন। সবাই টাকা দিন, সেটা নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, তারপর সেখানে সোনালী ব্যাংকের কোন অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে সেটাও বলে দিয়েছিলেন। যে ভদ্রলোক গত 11 মাসে 12 বার, অন্তত 12 বার লোক লস্কর নিয়ে বিদেশ সফরে গিয়ে কয়েকশো কোটি টাকা উড়িয়েছেন, 1000 কোটির ওপরেও হতে পারে, তিনি আজ ছোট ছোট ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য হাত পাচ্ছেন জনগণের কাছে, বলছেন সাহায্যের হাত বাড়ান, কারণ সরকারের ভাঁড়ে মা ভবানী। বিন্দুমাত্র চক্ষু লজ্জা থাকলে এমনটা করা যায়, এমন আবেদন করা যায়, কিন্তু লজ্জা বস্তুটি এই মহাজ্ঞানী ছোট লোকটির তার নেই। আবেদনটি প্রকাশের আগে একবারের জন্যও কি তার মনে উঠেছিল এই প্রশ্নগুলো, যে দেশের মানুষ এই প্রশ্নগুলো তাকে করতে পারে? 1 নম্বর,
প্রশ্ন, যেমন ভিক্ষের হাত না বাড়িয়ে ক্ষমতায় বসে নিজের কর ফাঁকির যে 666 কোটি টাকা তিনি মকুব করে নিয়েছিলেন, সেই টাকাটা তো দিতে পারতেন এই সময়। 2 নম্বর দ্বিতীয় প্রশ্ন, সরকারের ভাড়ার যখন এতটাই খালি যে একটা দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে না এবং সেই ব্যবস্থা করতে পাবলিকের কাছে হাত পাততে হচ্ছে, তখন এত বিদেশ সফর, সেও আবার দেশের কাজে নয়, নিজের কাজে, নিজের পুরস্কার নিতে কেন যান? এই যে কদিন আগে লন্ডন ঘুরে এলেন, লন্ডনের সবচেয়ে নামি হোটেলের সবচেয়ে দামি কামরায় কয়েকদিন ধরে সদল বলে মৎসব করে এলেন, তাতে দেশে কোন উপকারটা হয়েছে? 3 নম্বর প্রশ্ন, এতই যদি খারাপ হাল হয় অর্থ ব্যবস্থার, তাহলে পাকিস্তানের সঙ্গে তুর্কির সঙ্গে অস্ত্র তৈরির কারখানা বসিয়ে ভারতকে টেক্কা দিতে একের পর এক যে চুক্তি করছেন, সেই চুক্তি কেন করছেন? এই জন্য তো টাকা লাগে, নাকি এসব হলো পাবলিককে ধোঁকা দেওয়ার জন্যে? 4 নম্বর প্রশ্ন, দেখা যাচ্ছে উপদেষ্টারা 50 মাইল 60 মাইল দূরত্বের পথ যেতে সাধারণ গাড়ি ব্যবহার না করে হেলিকপ্টারে যাওয়া আসা করেন। ভাড়া করা সেসব হেলিকপ্টারের বিল নিশ্চয়ই পেমেন্ট হয়ে যায়। তো সরকারের কাছে যদি টাকা না থাকে, এসব কি করে চলে? নাকি চাঁদাবাজিটা ওই দেশের কিছু লোকের নয়, ইউনূস সাহেবেরও সেই অভ্যেস হয়ে গেছে চাঁদাবাজি করা। 5 নম্বর প্রশ্ন, আর্থিক দুরবস্থা যদি এতটাই খারাপ হয় যে 200-300 আহতের চিকিৎসার খরচ মেটাতে ভিক্ষের ঝুলি নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরতে হয়, তাহলে বাজে খরচে রাশ টানেননি কেন? এইসব প্রশ্ন যে উঠবে ভাবতে পারেননি ইউনূস মিয়া। ভেবেছিলেন তিনি নোবেল জয়ী মহাপণ্ডিত, বাংলাদেশের মানুষের কাছে তিনি দেবতা, ওই বনগাই শিয়াল রাজা। তিনি যা বলবেন সেটা কোনো প্রশ্ন না করে মেনে নেবে মানুষ, যেমনটা মেনে নিয়েছিল গত বছর আগস্টে। কিন্তু ইতিমধ্যে পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে যে অনেক জল বয়ে গেছে, সেটা হিসেবে রাখেননি। সেদিনের ইউনূসের ছবি ছিল দেশের সবচেয়ে সম্মানিত মানুষ, আর আজকের ইউনূস দেশের সবচেয়ে ঘৃণিত মানুষ। অবশ্য এই ব্যাপারে তার কঠিন প্রতিযোগিতা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মানুষকে, এই প্রশ্ন নিয়ে আজ যদি সার্ভে করা হয়, তবে কে বাজি মারবেন বলা মুশকিল। ইউনূস এবং ওয়াকারের মধ্যে যে কেউ জিততে পারেন। আমার ব্যক্তিগত মত হলো জিতবেন ইউনূস। আপনাদের কার কি মন্তব্য জানাবেন। গত বছরের 5 আগস্ট দিনটির বর্ষপূর্তি হয়নি এখনো, এরই মধ্যে ঢাকার রাজপথ জুড়ে ছাত্র জনতার গর্জন শুরু হয়েছে, ভুয়া ভুয়া। দাবি উঠেছে, ইউনূস তুমি গদি ছাড়ো। আর সেই গর্জন থামাতে ইউনূস ও ওয়াকারের যৌথ বাহিনী নির্বিচার কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে, লাঠিপেটা করেছে, গ্রেপ্তার করেছে শয়ে শয়ে মানুষ। চক্ষু লজ্জা দিয়ে শুরু করেছিলাম এই প্রতিবেদন। বলেছিলাম এই বস্তুটি আদৌ নেই ইউনূসের, থাকলে এতক্ষণ গদি ছাড়ার ব্যাপারে কিছু নিশ্চয়ই বলতেন, কিন্তু তার ধারে কাছে নেই। তিনি তো অবৈধ, অনির্বাচিত, জোর করে ডাকাতের মতো ক্ষমতা দখল করেছেন। তাহলে এখন তো তার বলার সাংবিধানিক কোনো বাধা তো নেই, কিন্তু তিনি সে ব্যাপারে কিছু না বলে এখনো নাটক করে যাচ্ছেন। লজ্জা বলে কিছু থাকলে ভারত সরকারকে ধন্যবাদ দিয়ে বলতেন, আপনজন চিনতে ভুল করেছি স্যার, ভারত আমাদের অল ওয়েদার ফ্রেন্ড। কেন বলা উচিত ছিল এই কথা? কারণ টাকার অভাবে আহতদের যখন চিকিৎসা হচ্ছে না, তাদের ওষুধ নেই, ডাক্তার নেই, বিশেষজ্ঞ চিকিৎসক নেই, পুড়ে গিয়েছে কয়েকশো ছাত্রছাত্রী, তখন সাহায্যে মরে গিয়েছে তো শুনেছি, সরকারি খবর অনুযায়ী 30 পেরিয়ে গেছে।
এ সময় সাহায্যের হাত বাড়িয়ে চীন, পাকিস্তান, তুরস্ক এরা কেউ কিন্তু আসেনি। হাত বাড়িয়েছে কে? হাত বাড়িয়েছে ভারত। বিশেষজ্ঞ চিকিৎসক দল ওষুধপত্র যন্ত্রপাতি নিয়ে গতকালই ভারত সরকারের নির্দেশে পৌঁছে গেছে ঢাকায়। অবশ্য পাকিস্তানের নিজের অবস্থা হলো এখন সেই মাথার ঘায়ে কুকুর পাগল। আর চীন থেকে কেনা বিমান, অস্ত্রশস্ত্র যে আদৌ সুবিধার নয়, সেটা অপারেশন সিন্দুরের জবাব দিতে গিয়ে পাকিস্তান টের পেয়েছে। আর চীনা বিমানের কি হাল দুদিন আগে বাংলাদেশ সেটা টের পেল। যারা এতকাল বিষ উগরে দিয়েছে ভারতের বিরুদ্ধে, বলেছে ভারত তুমি বাংলা ছাড়ো, তারা আজ কোথাও নেই। তাদের মুখর মুখগুলো আজ স্তব্ধ। তাদের নেতা ইউনূস দেখলাম বিমান দুর্ঘটনায় শোক জানাতে গিয়ে কান্নাকাটি করছেন, কাঁদছেন। আচ্ছা, এই কান্নার অধিকার, এই কান্নার অধিকার কি আছে তার? গত 11 মাস ধরে বাংলাদেশে যা হয়েছে তা কি কম বেদনাদায়ক? হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে, আর তিনি ঘাতকদের ইনডেমনিটি দিয়ে বিচারের ঊর্ধ্বে রাখার আদেশ জারি করেছেন। পুলিশ মরেছে, বিচার নেই। সাধারণ মানুষ মরেছে, বিচার নেই। উচ্ছন্নে গেছে আইন শৃঙ্খলা, তার হেলদোল নেই। চাঁদাবাজিতে প্রাণ ওষ্ঠাগত সাধারণের কিন্তু কোনো প্রশাসনিক ব্যবস্থা নেই। আর শেষ দিকে দেখা গেল স্বয়ং ইউনূস নেমে পড়েছেন চাঁদাবাজিতে। এর ওপর দমন পীড়ন। সরকারি কর্মী, স্কুল কলেজের শিক্ষক, তাদের চাকরি যখন খুশি, যেমন খুশি, যাকে খুশি হটিয়ে দেয়া যায়, চাকরি খেয়ে নেওয়া যায়। তাদের জায়গায় নতুন নিয়োগ হচ্ছে মোটা মোটা ঘুষের বিনিময়ে। প্রতিবাদ করলে গ্রেপ্তার, আদালতে বিচার নেই। মিডিয়াকে পোষ মানানো হয়েছে ধমকে চমকে। বাংলাদেশের মানুষ বলছে হাসিনার আমল শত গুণ ভালো ছিল এর চেয়ে। বলছে হাসিনা ফ্যাসিস্ট হলে ইউনূস ফ্যাসিস্টের বাবা। এর সঙ্গে দেশ জুড়ে ইসলামী জঙ্গিদের নাচন কোঁদন। ভোট নিয়ে একের পর এক মিথ্যে কথা। উদ্দেশ্য একটাই, ছলে বলে কৌশলে নির্বাচন ছাড়া গদি আটকে রাখা। মানুষ যতদিন ঘুমিয়ে থাকে, চোখ বন্ধ করে থাকে, ঘুম ভাঙলে চোখ খুলে যায়। চোখ খুলে যায়। বেশ কিছুদিন ধরে মানুষের ঘুম ভাঙবে ভাঙবে করছিল। সেই ঘুমটা ভাঙলো গোপালগঞ্জের ঘটনায়। ইউনূসের ঠ্যাঙ্গারে বাহিনী আর ওয়াকারুজ্জামানের, বেঈমান ওয়াকারুজ্জামানের ঘাতক বাহিনী, সেনাবাহিনী, যাদেরকে আদর করে দেশের লোক আবার বলে দেশপ্রেমিক সেনাবাহিনী, সেই দুয়ে মিলে ঠিক করেছিল অত্যাচার চালিয়ে সামলে দেবে গোপালগঞ্জ। তা যে পারেনি তা দেখা যাচ্ছে। সারা বাংলাদেশ আজ গোপালগঞ্জ হয়ে গেছে। চারদিকে প্রতিবাদ, প্রতিরোধ। যে ছাত্ররা এক সময় ছিল ইউনূসের সবচেয়ে বড় সমর্থক, তারা আজ ফেটে পড়েছে ইউনূসের বিরুদ্ধে। অবরোধ করেছে রাজপথ, অবরুদ্ধ ঢাকা, উত্তাল দেশ। ঘুম চলে গিয়েছে ইউনূসের। সচিবালয়ের দরজা ভেঙে ঢুকে পড়েছে ছাত্ররা ভেতরে। ছাত্র জনতা যেভাবে ফেটে পড়েছে, তাদের রোষ, তাতে যমুনা দখল হলেও অবাক হওয়ার নেই। ঠিক সেই 5 আগস্টের গণভবনের মতো, 5 আগস্টের ঢাকার মতো। ভারত সেদিন পাশে ছিল শেখ হাসিনার, তাই তিনি প্রাণে বেঁচেছেন। কিন্তু এই বগা ইউনূসের কি হবে? তিনি কোথায় পালাবেন? ফাঁদে পড়েছেন, পালাবার পথ নাই। পালাবার চেষ্টা তিনি নিশ্চয়ই করবেন, সেটাই সাধারণ, সেটাই সত্যি। পারবেন কিনা পালাতে সেটা কিন্তু অন্য প্রশ্ন। গোপালগঞ্জ পথ দেখিয়েছে। মুজিববাদ মরেনি মুজিববাদ। বেঁচে আছেন শেখ হাসিনা এবং তিনি ফিরছেন। খুবই গোপন সূত্র থেকে জানতে পারছি শুরু হয়ে গেছে মানুষের হাতে হাতিয়ার তুলে নেওয়ার কাজ। গৃহযুদ্ধ আসন্ন বলবো না, গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এমন পরিস্থিতিতে
ভারত কখনোই চুপ করে থাকতে পারে না এবং থাকবে না। বাংলাদেশের মানুষকে ন্যায় দিতে ভারত এগিয়ে আসবে। আর তখন মহাজ্ঞানী মহাজন ইউনূস হয়ে যাবেন সেই বগার মতো। সেই বগা খুব উড়ছিল আকাশে, কিন্তু ফাঁদে পড়ার পর তার কান্নার শেষ নেই। ইউনূসের কান্না, ইউনূস কাঁদবেন, কিন্তু সেই কান্না শুনবার লোক কেউ নেই। যখন হাসিনার আমলে তার বিচার চলছিল, পৃথিবীর নোবেল প্রাইজ উইনাররা তার হয়ে দল বেঁধে সই সাবুত করে তার সপক্ষে প্রস্তাব দিয়েছিলেন, তার শপথ দাবি তুলেছিলেন যে ইউনূসকে মুক্তি দিতে হবে, তাকে এইভাবে তার বিরোধিতা করা চলবে না, তাকে মামলায় ফাঁসানো যাবে না। আজ ইউনূসের পাশে কেউ আসবে না। লিখে নিন, কোন নোবেল লরিয়েট ইউনূসের কাছে আসবে না। বগার প্রাণ যাবে। এখনকার মতো এখানেই থামছি। ভালো থাকবেন। ধন্যবাদ।